আপনাদের পরিচয়টা আগে নাম সহ। এই যে আমি আমার বড় ভাই যুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ আবুল হোসেন, আমি হবিবুর রহমান সহযোদ্ধা। আপনার কত নম্বর সেক্টরের অধীনে? 7 নম্বর সেক্টর। আপনাদের সাথে আর সেই সময় কে কে ছিল? আমাদের সঙ্গে তো আমার প্রথম অবস্থায় যখন ভাই আসছে ইন্ডিয়ার থেকে তখন আমরা 60 জন আসছি, তারপরে আসার পরে আমি এখানে অ্যাড হয়েছি, তখন 60-65 জন আমাদের ফার্স্টে যে বাংলাদেশে ঢুকছে 26 মার্চের পরের থেকে 1.5-2 মাস পরে আমরা মে শেষের দিকে জুনের ফার্স্টে, জুন হয়তো যাবে না, মে শেষের দিকে আর জুনের ফার্স্টেই হবে, এই যখন টাইমে আমরা ঢুকছি। এখন সেই সময় তো একটা আতঙ্কিত এলাকা আমাকেরটা, কি জন্য আতঙ্কিত? পাশে সান্তাহার, এবং সান্তাহার যখন বিহারি পাঞ্জাবি তারা যখন সেটার গাড়ি ছিল, ব্যাপক তাদের দাপট ছিল, এই একটা বিষয়। আর আমাদের এই জায়গাটা, যে জায়গাটা আমরা বসে আছি, পাশে তো রেল লাইন, তার পাশে রাস্তা, মানে যোগাযোগের ব্যবস্থা ভালো ছিল। এই জন্য আমরা খুব কঠিন অবস্থা ছিলাম সেই সময়। বাধ্য আমাদের শেল্টার নেওয়া আছে দূরে, ওই বিগ্রাম, তারপরে মেন সেন্টার ছিল আমাদের রামপুরে, এক বিলের মাথায় একটা মোহনা বিল, ওই জায়গাতে বন্যার সময় তো পানি যেতে পারতো না, এইভাবে আমরা শেল্টার নিয়েছিলাম। বনতলে ছিলাম শেল্টার নিয়ে, তারপরে ভান্ডা গ্রামে ছিলাম কিছুদিন শেল্টার নিয়ে, বিগ্রাম থাকা, মানে বিভিন্ন জায়গাতে আমরা শেল্টার মেন আমাদের গড়িয়াবার্তা আর রামপুরে, এই দুটো শেল্টার মেন ছিল আমাদের। বিগ্রাম যেদিন ওই যুদ্ধ হয় সেদিন তো আকবর সাহেব আমাদের সঙ্গে ছিল। আকবর সাহেব সম্পর্কে আপনাদের, আকবর সাহেব আমাদের কিভাবে যুক্ত হলো আপনাদের সাথে? রংপুর থাকা, পুলিশের থাকা, আসার পরের থাকা পার্শ্ববর্তী এলাকায় একটা নন্দীগ্রাম, চাঁপাপুরের পাশে নন্দীগ্রাম। তো আমাদের খবর পেয়ে আকবর সাহেব আমাদের ক্যাম্পে আসছিল। তখন থাকা আমার বয়স 16 কিংবা 16.5 ম্যাক্সিমাম, আমি ওই বছর ম্যাট্রিক পরীক্ষা। ভাইয়ের বয়স আমার চেয়ে 2 বছর বা 1.5 বছর বেশি হবে, সবগুলো মানে ইয়ং। আর কে কিভাবে যুদ্ধে মানে জয়েন করলো, প্রথম ভাইকে টিম আসছে 12-14 জন নিয়ে, নেক্সট একটা যোগ করলো 11 জন, আর একটা যোগ করলো আসছে 13 জন, এইভাবে যোগ করতে করতে আকবর ভাই বাই দিস টাইমে চাঁপাপুরি এলাকার লোক পুলিশ থেকে আসে আমাদের সন্ধান পেল, ক্যাম্পে যোগাযোগ করছে, তারপর ওখান থেকে আমাদের সঙ্গে ছিলেন। এটাই তার আসল ঘটনা। লাস্ট পর্যন্ত ছিল ওনার সাথে দুই একটা যুদ্ধ, মানে এখানে আপনার বিগ্রামে হয়েছে, বিষাতে হয়েছে, এখানে ব্রিজ ভাঙা, যেটা হচ্ছে ব্রিজ এই রেট না, সুজিত গেট না, ওটা তো লাস্ট রেলের ব্রিজটা, সংযোগ বিস্তার করা যেটা হয়েছিল, সেনাদের যাতায়াতের জন্য রেল ব্রিজটা উড়ে দিয়েছিলেন। এটা আমাদের দুটা ব্রিজ ছিল এখানে। যুদ্ধকালীন সময়ে আপনাদের সব যোদ্ধা কয়েকজন শহীদ হয়েছে কিনা? আমাদের ব্যাচে শহীদ আমার বেশে একটাই হয়েছে, না একটা রহিম হয়েছে, 7টা হয়েছে, বেশি হয়নি, দুটা লাস্টের দিনে আমাদের ব্যাচে 2টা শহীদ হয়েছে। আর আমরা ওই প্রোডাকশন দিচ্ছি যা দেখছি ব্যাচটাকে, ওদের ব্যাচে 5টা শহীদ হয়েছে এই ফলবরিয়া। আচ্ছা, আপনাদের আকবর চাচা সহ আপনাদের যে সম্মুখ যুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীর যুদ্ধ, পাকিস্তানি হানাদার বাহিনীর সৈন্য কতজন হত্যা করতে পারছে? কুসুমবিতে 3 জন মরে। এখানে আমরা তো ফেস্টিভ্যাল তাদের গুলি করে দিচ্ছি যে মরে, এটা দেখা যায়। আমরা ফায়ার হচ্ছে 2 সাইড থেকে, এরা 3 জনকে কাঁধে করে নিয়ে গরু গাড়ি নিয়ে আসছে। আর একটা যখন লাস্টের দিকে, মানে আপনার লিবারেশন ডিক্লারেশন 16 ডিসেম্বর পর, তখন আমরা সান্তাহারকে ঘিরে আছি, চতুর্দিকে বিভিন্ন বাহিনী, বিভিন্ন টিম আর কি, আমাদের একটা টিম, এনাদের একটা গ্রুপ, আনাদের টিম, সান্তাহারকে ঘিরে নেওয়া আছে। আর সান্তাহার ওদের শেল্টার আছে এই পাঞ্জাবি সেনাদের ক্যাম্প ছিল। তো সেই সময় যেদিন স্বাধীনতা ঘোষণা হয়েছে 16 ডিসেম্বর সকাল 7টায়, তখন আমরা ছিলাম কায়েতপাড়াতে। এই কায়েতপাড়া এখানে গ্রাম আছে। ভাই বললাম যে আমাদের থানা তো উন্মুক্ত হয়েছে, আজকে থানা জেলায় বন্দি আমাদের এলাকা ছিল, সবাইকে ছেড়ে দিয়েছে, থানাও এখন ফাঁকা, একবার চলো দেখে আসি। কিন্তু না, আমি যাবো না, বড় ভাই কিন্তু আমরা একসাথে করেছি, খুব আমার স্নেহ করে, তুই যাস না থামকা থানা বলতে দিয়েছি। আমার জেদ, আমি আগের থেকে জেদিছিলাম। ওই দিনই বড় ভাইকে ওই অ্যাভয়েড করে চলে আসলাম। আসে দেখি আমাদের, এটা তো আমার গ্রাম, পাশে গ্রাম, এখান থেকে কিন্তু 1/2 কিলো, আর ওখানে 1/2 কিলো রেল ব্রিজ। এই রেল ব্রিজের পাশ থেকে শব্দ জয় বাংলা, নামটা কি ছিল? মন্ডপুর, ওটা হচ্ছে পাইকপাড়া গ্রাম। জয় বাংলা শব্দ বলতেছে ওরা। আমার আইডিয়া যে আমাদের ধারণা 100 লোক নিচে না, দল বেঁধে আসতেছে। আমরা ওখান থেকে আজ 7 জন ছেলে ওই আমাদের শেল্টার থেকে
এই অবস্থা না করলো, দেখে যাস না। তো এখানে আসলে ওই শব্দ শুনে আমাদের 2 জন ছেলে গ্রামে ঢুকে গেছে, আমার 5 জন পড়ে গেছে মাঠের মধ্যে। মানে এটা রেল লাইন, এই রেল লাইনটা আমরা রেল লাইনের এরা আছে দক্ষিণ দিকে, আমরা উত্তর পাশে গ্রামের সাইডে। তখন এরা আনন্দের চোটে ওদের কাছে স্টেন ছিল, ভদ্রদের কাছে ব্রাশ করছে। স্টেনের ব্রাশ শোনা মাত্র এরা অ্যাম্বুসে গেছে। এই পাঞ্জাবি দিয়ে এদের সঙ্গে বিহারি হচ্ছিল, পাঞ্জাবি ছিল, এরা অ্যাম্বুসে যায়। তখন এদের সঙ্গে আমাদের ফায়ার। আমরা তো আসছি ওখান থেকে থানা দেখার জন্য, সঙ্গে হয়তো 100 গুলি আছে বা 50 টাকারও আছে, আর রাইফেল কার কাছে আছে, আর স্টেন এলাম, মানে সিম্পল অস্ত্র আসছে আমরা। তখন ওই আমরা ওখান থেকে ফায়ার দিই, আরও প্রচণ্ড ফায়ার এদের কাছে, সব হেভি হেভি অস্ত্র ছিল। এক পর্যায়ে আমাদের একটা লোক ওখানে শহীদ হয়ে গেছে, আব্দুল সাত্তার নামে, ওর বাড়ি ডরপুর। আর 2টা ছেলে আহত হয়েছিল, এই পাশে গুলি লাগে ওদের বের হয়ে গেছে। এই যে বন্তর হয়েছে, ওটা ফসা নাম দিতে না। আর একটা ওখানে আমার চোখের সামনে। আর এখানে যেটা শহীদ হয়েছে, ভাই তো লিড করতেছে, আমরা 42 জন ছেলে এখানে অ্যাটাক করছে পাঞ্জাবি থেকে ব্রিজে। আচ্ছা, এটা ঘটনা সারেন্ডার করেছিল, কিন্তু পরে আমরা যাওয়ার জন্য রামপুরা শেল্টার থেকে আসে, ওদের ওখান থেকে প্ল্যান নেওয়া হচ্ছে, 10 জনকে পাঠানো হচ্ছে এই ব্রিজে। এই সুদিন গ্রামের পাশে একটা ব্রিজ আছে, বড় ব্রিজটা। এদের বলা হচ্ছে তোমরা মাইন নিয়ে যা, রেলের নিচে সেট আপ করে আসা, দূরে আসা, একটা মিস ফায়ার দিবে, অনলি ওয়ান একটা ফায়ার। আর আরেক ব্যাচ পাঠানো হচ্ছে, 5 একটা ব্রিজ আছে রেল, আমাদের এই ব্রিজ ছাড়াও উতরাইল ব্রিজ। ওদের ওই কথা বলা হয়েছে, তোমরা ওই রেলের নিচে যা মাইন্ড সেট আপ করার পর এরা ফায়ার করলে তুমি ফায়ার করবে, নতুন ফায়ার করবে না। এরা ব্রিজের কাছে না যাতে, রেলের কাছে না পৌঁছায়, ভয়ে আর যায় আতঙ্কে, গ্রামের মধ্যে থাকা পারবে। ওরাও পৌঁছতে পারেনি, ওরাও গ্রামের মধ্যে থাকায় এদের ফায়ার শুনে ফায়ার করছে। আমরা মাঝখানে এখানে রেলের ব্রিজ থেকে ওই 320 বা 400 ফিট দূরে আছি, একটা খালের পাশে বসে। আমরা জানলাম তো 2 দিকে আমাদের রাস্তা তো বন্ধ হয়ে গেছে, ট্রেন তো আসতে পারবে না, আসলে তো ট্রেন পড়বে। ভাই লিড করতেছে, আমরা 42 জন ছিল এখানে। আকবর ছিল ওখানে, আকবর ছিল। সেই সময় এক পর্যায়ে এরা আমাদের সাথে ফায়ার হতে হতে, এরা ওই যারা যে 8-10 জন পাঞ্জাবি এবং বেলুচি ছিল সাথে, এরা হাইতার নিচে ফালাই দিল। আমাদের কিছু ছেলে পেলে ব্রিজের সম্মুখক্ষ মানে নিকটে গিয়ে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে 2 দিকটা 2টা গাড়ি চলে আসলো, একটা করে বগিনে। তখন ওদের তো ওই সমস্ত অস্ত্র, ভারী ভারী অস্ত্র ছেদ করা আছে ট্রেনের উপর। ওরা ব্রাশ ফায়ার করতেছে, রকেট লেন্সার ছাড়তেছে, বিভিন্নভাবে তাদের মানে গোলাগুলি। তখন আমরা উদ্ধার করলাম। উদ্ধার করার পরে ওখান থেকে 500 ফিট দূরে গেছি, যাওয়ার পরে একটা ছেলে আমার পাশে, ভাই এখানে আমি আছি, আর ছেলে আমার ডান নিষেধ পাশে। করতেছি উপরে দাঁড়ায় না, ও বলতেছে কি ভাই ওখান থেকে নামা গুলি করতেছে না, ওখান থেকে দাঁড়া গুলি করতেছে। বলে জাগতেছে, আমার হাতে চাপা ধরেছি, এই জাগিস না ভাই, নিশ্চয় জাগিস না, মানে আমার পানির মধ্যে দেখা যাচ্ছে, খালের মধ্যে খালের মধ্যে একটু গুলি জাগিছে, বাস এখানে গুলি রয়ে গেল। দেন কাঁচা আমার হাতে পড়ে গেল, শহীদ হয়ে গেল। ওনারা কি এখন তালিকাভুক্ত হতে পেরেছে? চলে কেন আমার সাথে? আচ্ছা আচ্ছা। ওই যুদ্ধে আমাদের হাতে আকবর ভাই ছিল। আপনার কাছে কোন অস্ত্র ছিল? আমার কাছে ছিল রাইফেল 303। আপনার কাছে কিন্তু মানে কমান্ডারের কাছে স্ট্যান্ড ছিল। স্ট্যান্ড গান ছিল, হ্যাঁ? আর বীর মুক্তিযোদ্ধা আকবর তখন তার কাছে রাইফেল ছিল, ওই পুলিশ ট্রেনিং টাইমে ওটাই ছিল। পুলিশের অস্ত্রটাই ব্যবহার করছে না? না না, পুলিশ না, অস্ত্র আনতে অস্ত্র জমা পারেনি। দিয়ে এসেছে, ওটা অনেক অস্ত্র না জমা দিলে অস্ত্র এখান থেকে নিচ্ছে, আমাদের কাছ থেকে নিচ্ছে। না, দীর্ঘদিন তো আপনারা- উনি তো পুলিশের ছিল, ইন্ডিয়া তো ট্রেনিং নেয়নি, না, যেহেতু Indian train। পুলিশ যারা চাকরি করে আসছে তাদের কাছে অনেকে ট্রেনিং দিচ্ছে, হ্যাঁ, তারা ট্রেনিং দিছে। ওই তারা আমাদের অনেকে সাথে তাদের তো কাছে ট্রেনিং training নয়, দিছে। ওটা তো জানেই তারা। জানাই তারা আমাদের কাছ থেকে, তারা যারা নতুন জয়েন করছে তাদেরকে ট্রেনিং দিছে। মানে বাংলাদেশ অভ্যন্তরে থাকে, তাদের ট্রেনিং দিচ্ছে। আপনারা দেশ স্বাধীনের পর অস্ত্র স্যালেন্ডার করছিলেন কবে? বগুড়া। আমরা বগুড়া স্টেডিয়ামে। স্টেডিয়ামে। আচ্ছা, সুজিত গেট নামের একটা গেটের কথা শুনি, ওটা একটু বলেন তো। হ্যাঁ, এটা একটা শহীদ আমাদের তাক্কর। সুজিত মানে আমাদের এক অত্যন্ত কাছের লোক ছিল, বিশেষ করে ভাইয়ের খুব কাছের লোক ছিল। ও ছিল ওই এক্সপ্লোজের সময় Explosive খুব জ্ঞান bastard। ছিল। বিএসসি আমরা যখন ওই যে বললাম কাজপাড়া আছে সেটা নিয়ে এখানে আসা একটা শহীদ হলো, ঠিক তার পরের দিনই আমি নিষেধ করতেছি যে না যায় না। আমাদের একটা আতঙ্ক হয়ে গেল যে রেল লাইন যখন চালু আছে তাহলে আমাদেরকে আসে অ্যাটাক করতে পারে, কিংবা এরা বেরিয়ে যেতে পারে। তখন সকালবেলায় আলোচনার মাধ্যমে এর হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং যে এই লাইনটা বিস্তারণ করে দেওয়া হোক। ভাই করছে যে বিস্তারণ করা লাগবে না, ওরা আর অতখানি শক্তি পাবে না, এরা এমনি দুমনে গেছে, ভাইয়ের বক্তব্য যেটা।
ওই সুজিতটা খুব ওর মৃত্যু আসে গেছে, ওর খুব জেদ যে না ওটা আমরা বাধা দিস না, ওটা রেল বিচ্ছিন্ন করে দিয়েছে। মাইন্ড বসানো হয়েছে ঠিকই, Already ইয়ে সে- টানও দিছে। রেলের উপর যা রেলের তার নিচে দিয়ে মাইন্ড টান সেট দেওয়া লাগে। করছি, ওরা ওখানে ওটা একটা চাবি দিছে, থাকে, তারপরে যাচ্ছি ওই আবার চাবির সঙ্গে তার বাঁধে দিয়ে দূরে নিয়ে যায়, টান মানে চাবি খুলে যায়, তো মাইন্ড নিকটে বাস চলে যেত। আমরা ওখান থেকে হয়তো 500 ফিট বা 600 ফিট দূরে অ্যাম্বুলেন্সে আছি রেলের থেকে, পাশেই আবুল ভাইয়ের পাশে সুজিত, তার পাশে আমরা, মানে মোটামুটি 50 না হলেও 40 জন লোক। আমি নিষেধ করতেছি, যাস না, যাস না। তো ওর টানতিছে, তার মাইন্ডটা বাস্ট হয় না, বাস হয় না। তার টান দিছে, বাস হয় না। ধরে গেছে অনেক। তাই আবুল ভাই বলছে এই একটু ওয়েট কর, হয়তো অনেক সময় জং ধরে গেলে চাবি খুলে যায়, ও বাস্ট হয় না, সময় নেই, কিংবা দীর্ঘদিন পরে আছে, আমাদের তো আর ব্যবহার নয়, সময় নেই। ও কাছে না দেখি চাবি হয়তো খোলেনি, সরাসরি যাই যে কেবল হাত দিছে। মাইন্ডের ওখানে হাত দেয়নি, রেলের নিচে মাইন্ড দেওয়া আছে, শুধু মাজা ইঙ্গার হাত দেয়া হালা দেখতেছে, হালিছে। একটু হালা দেখতেছে, আর সঙ্গে সঙ্গে বাসটা হাত 3-4 জায়গা লম্বায় উঠলো সুজিত, 8-10 হাত। এরপরে ধোঁয়া, এরপরে আর কিছুই নাই। মানে খালি ওর গায়ে ছিল শার্ট প্যান্ট, কাপড়ের জুতা মোজা, চাদর ছিল, 2টা সোয়েটার, সবগুলা সিঁড়ার টুকরা তুলার মতো আসে পড়ছে, শুধু একটা কবজি, এখান থেকে একটা কবজি গোটা পড়ছিল মাংস ছাড়া, আর সব হাড়ুড্ডি গুঁড়া হয়ে গেছে। ওই অ্যাম্বুশের সময় বীর মুক্তিযোদ্ধা আকবর আলীও ছিলেন তো? তো আমাদের টিমই তখন তো অবশ্যই ছিল। আপনাদের এই যুদ্ধকালীন সময় পুরো সময় তো আপনারা হ্যাঁ, একসাথে আমি তার বিষয় তো সে জানিই না। আকবর ভাই ছিল তার হোক এলাকার লোক, কিন্তু সে ছিল এক এলাকায় এক জায়গায় যুদ্ধ করছে, বরিশালের লোক এখানে যুদ্ধ করছে, সে কি মুক্তিযোদ্ধা নয়? ময়মনসিংহের লোক এখানে যুদ্ধ করছে, সুজিতের বাড়ি সম্ভবত ময়মনসিংহ না, সুজিতের বাড়ি সম্ভবত ময়মনসিংহ। ময়মনসিংহ, সুজিতের বাড়ি ময়মনসিংহ, শুনেছি আমি। তাহলে ও এখানে যুদ্ধ করছে, তাহলে ও দেশের লোক কবে মুক্তিযোদ্ধা নয়? ময়মনসিংহের লোক তার বুঝতে পারবে না যে এখানে কি কোথায় যুদ্ধ করছে? ও কবে যুদ্ধই করে। কিন্তু বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, বিভিন্ন জন বিভিন্ন স্থানে থাকেও যুদ্ধ করেছে, তারা তো মুক্তিযোদ্ধা। তো এখন আকবর ভাই আমাদের টিমে যোগদান করছে, এখান থেকে আমরাই যে অবশ্য জানবো। শেল্টার দিচ্ছে আমরা, সেও আমাদের সাথে অ্যাড করে আছে, শেষ পর্যন্ত ছিল, সে কি যোদ্ধা না? 100%। এই আকবর ভাই সম্বন্ধে ওই যাচাই বাছাই ভাইকে বোধহয় 1.5 ঘন্টা প্রশ্ন করছে, কি হলো 1 ঘন্টার বেশি। 1 ঘন্টার বেশি, যে সঠিক মানে প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা তার ছিল, দিচ্ছে জবাব, সে বুঝতে পারছে যে না এই লোক সঠিক। আর 449 হচ্ছে আপনার 79 হচ্ছে আপনার গেজেট নাম্বার, এবিএফ নাম্বার, তাহলে এটা ফার্স্ট ব্যাচের মুক্তিযোদ্ধা, ফার্স্ট বেস মানে প্রথম ব্যাচের, প্রথম সারির মুক্তিযোদ্ধা। তো আজান দিবে এখন। আচ্ছা চাচা, ওই যে বদিউজ্জামান মন্টু ও আকবর আলী সম্পর্কে বিভিন্নভাবে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বলছেন, ইতিমধ্যে হয়তো জেনেছেন, এই বিষয়ে একটু যদি বলেন বদিউজ্জামান মন্টু সম্পর্কে। প্রশ্নই আসে না, ভুয়া বলা যায় না। আমার কথা হচ্ছে কি, বদুদ ভাই যদি মনে করে যে আকবর ভাই ভুয়া, তাহলে তাকে ভুয়া প্রমাণ দিতে হবে। সে ভুয়া যে নয়, যাচাই বাছাই তাকে আমাদের এখান থেকে সাক্ষী দেওয়ার পর, সাক্ষীরা সাক্ষ্য দেওয়ার পর তাকে সিলেক্টেড করা হয়েছে, সে অর্জনের মুক্তিযোদ্ধা। তার নামে সে তো সার্টিফিকেট ইস্যু হয়েছে, তার সনদ ইস্যু হয়েছে, এরপর তাকে ভুয়া কিভাবে বলা যায়? কিন্তু সে তো ভুয়া না, তার তো ভুয়া নয় সাক্ষী তো, প্রমাণ তার তো দেশে প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে। বহুবার তো আর সাক্ষী সে গেজেট আছে, যে গেজেটটা গ্রহণযোগ্য আছে। আচ্ছা ঠিক আছে। এখন মানে আপনাদের সাথে পুরা যুদ্ধকালীন সময়ে হ্যাঁ, ছিল, সশস্ত্র সে ছিল। যুদ্ধে অংশগ্রহণ করছে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, পুলিশ সদস্য। ওনার বাড়ি ছিল নন্দীগ্রাম, উনি আপনাদের এই অঞ্চলে এসেই যুদ্ধ করছে আপনাদের সাথে। আপনাদের ওই যে যখন থেকে মানে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, জয়েন করছে, তখন থেকে শেষ পর্যন্ত ছিল, আলহামদুলিল্লাহ। এটাই কথা। ধন্যবাদ। ঠিক আছে। আপনাদের Okay, thanks. আমরা আপনাকে